যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। মহাকর্ষ অধ্যায়ের আজকে 7ম ক্লাস। তা আমরা গত ক্লাসে মহাকর্ষ বিভবের রাশিমালা পড়ছিলাম, বিন্দু ভরের জন্য মহাকর্ষ বিভবের রাশিমালা পড়ছিলাম। আশা করি ওই টপিকটা তোমরা বুঝছো। সেখান থেকে আমরা বিভব শক্তি এবং বিভব শক্তি, আমরা যে বিভব শক্তির সূত্র জানতাম mgh, আর আমরা পরবর্তীতে যে বিভব শক্তির সূত্র এই অধ্যায়ে শিখলাম সেটা হচ্ছে -gmm ডিভাইডেড বাই r। তো এই যে দুইটা বিভব শক্তি, এদের মধ্যে সম্পর্ক দেখছিলাম আর নিয়ম রক্ষার জন্য দুই একটা প্রবলেম আমরা সলভ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা আরও খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা বিশেষ করে মুক্তিবেগ এই টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মুক্তিবেগ কোনো একটা বস্তুকে যে বেগে ছুড়ে দিলে, ন্যূনতম যে বেগে ছুড়ে দিলে সে আর পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে ফিরে আসবে না, চিরতরে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র ছেড়ে চলে যাবে। তো ন্যূনতম সেই বেগটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। ধরো তোমার কাউকে খুব বিরক্ত লাগে, তুমি চাইতেছো এ যদি পৃথিবীতে না থাকতো খুব ভালো হইতো। তো তুমি কি করবা, ওকে ধরে ন্যূনতম যে বেগে ছুঁড়ে মারলে ও আর পৃথিবীতে ফেরত আসবে না, পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চিরতলে চলে যাবে। ন্যূনতম সেই বেগটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। তো পৃথিবী থেকে কত বেগে কোনো বস্তুকে ছুড়লে, সেটা কি 10 মিটার পার সেকেন্ড, সেটা কি 100 মিটার পার সেকেন্ড, না সেটা কি 1000 মিটার পার সেকেন্ড, কত বেগে একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ছুড়লে সে চিরতরে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে, আর ফিরে আসবে না, আমরা সেই ন্যূনতম বেগটা হিসাব করব। ঠিক আছে, পড়ালেখা ছুঁড়ে মারতে চাও, বাহ, গুড, ভেরি গুড। তাহলে আপাতত হেডিং লিখো মুক্তিবেগ, মুক্তিবেগ বা এস্কেপ ভেলোসিটি। মুক্তিবেগ বা এস্কেপ ভেলোসিটি। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা আগে একটু লিখে নিই। কোনো বস্তুকে কোনো বস্তুকে কোনো গ্রহের পৃষ্ঠ হতে ন্যূনতম যে বেগে ন্যূনতম কথাটা উল্লেখ করতে হবে। ন্যূনতম যে বেগে ছুঁড়ে মারলে তা আর ওই গ্রহের মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে ফিরে আসবে না, ওই গ্রহের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে ফিরে আসবে না। ন্যূনতম সেই বেগটাকেই মুক্তিবেগ বলে। এই যে এটা হচ্ছে মুক্তিবেগের সংজ্ঞা। কোন একটা বস্তুকে আমরা ন্যূনতম যে বেগে ছুঁড়ে মারবো আর পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রে বা গ্রহের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে আর ফিরে আসবে না, সেই বেগটা মুক্তিবেগ। তো চলো এবার আমরা মুক্তিবেগের রাশিমালাটা হিসাব করব। মনে করো এটা হচ্ছে গ্রহ, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ভর m, পৃথিবীর ব্যাসার্ধ r। আমি এবার চাইতেছি পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করব, সে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে। ধরো এটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমা, তাহলে এর বাইরের যে দূরত্বটা সেটা আসলে অসীম দূরত্ব। মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরের যে দূরত্বটা সেটা অসীম দূরত্ব। তাহলে আমরা এখান থেকে পৃষ্ঠ থেকে একটা বস্তুকে ছুঁড়ে মারবো, ধরো m ভরের একটা বস্তু, তো একে ছুঁড়ে মারলাম কত বেগে, v বেগে ছুঁড়ে মারলাম। দেখো চিন্তা করো, আমি v বেগে ছুঁড়ে মারলাম, বস্তুটা উপরের দিকে যাবে, পৃথিবী তাকে নিচের দিকে টানবে, তাই না? পৃথিবী বল দিয়ে তাকে নিচের দিকে টানতেছে, তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল কাজ করবে নিচের দিকে। এই বলটা যেহেতু নিচের দিকে কাজ করবে, বস্তু যেহেতু উপরের দিকে যাচ্ছে, সুতরাং মন্দন হবে, বেগের মানটা কমবে, এক সময় গিয়ে বেগের মানটা 0 হবে, তখন বস্তু আবার ভূপৃষ্ঠে ফেরত চলে যাবে। ঠিক আছে, কথা বুঝছো? তুমি যদি
এই বেগের চেয়ে আরেকটু বেশি বেগে নিক্ষেপ করো, পূর্বের চেয়ে আরেকটু বেশি বেগে নিক্ষেপ করো, তাহলে কি হবে, এবার আরও বেশি উচ্চতায় উঠবে, এই পয়েন্টে আসবে, এসে বেগ 0 হবে, তারপর আবার নিচে ফিরে যাবে। তুমি যদি পূর্বের চেয়ে আরেকটু বেশি বেগে ছোড়ো, আর একটু বেশি বেগে ছুড়লে দেখো, খেয়াল করো ভালো করে, এইটা হচ্ছে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমা, অসীম দূরত্ব। এই সীমাটা কোনো মতে মানে বর্ডারটা কোনো মতে পার হবে, এই যে পার হলো বর্ডারটা, পার হওয়ার পরে এই পয়েন্টে গিয়ে তার বেগটা 0 হলো, দেন আর ফিরতে পারবে না। কেন পারবে না? কারণ ক্ষেত্রের বাইরে গিয়ে, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে গিয়ে বেগটা শূন্য হয়েছে। তাহলে বাইরে গিয়ে বেগটা শূন্য হয়ে গেলে ওইখানে তো আর কোনো বল নাই, তাহলে এই পয়েন্টে গিয়ে বেগটা শূন্য হইলে আর তো এই পৃথিবী তাকে টানবে না, তাহলে তখন আর পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে ফিরে আসবে না, তাহলে ক্ষেত্রের বাইরে চিরতলে চলে যাবে। তাহলে যে বেগে ছুড়লে, ন্যূনতম যে বেগে ছুড়লে, দেখো বেগের মানটা বাড়াইতে 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 ন্যূনতম যে বেগে ছুড়লে এই ঘটনা ঘটবে, সেটা হচ্ছে মুক্তিবেগ। আমি যদি এর চেয়ে বেশি বেগে নিক্ষেপ করি, এর চেয়ে বেশি বেগে নিক্ষেপ করলে কি হবে, এর চেয়ে বেশি বেগে নিক্ষেপ করলে কি মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে যাবে না? যাবে, কিন্তু যাওয়ার পরে তার একটা বেগ থাকবে। এর চেয়ে যদি বেশি বেগে, ধরো মুক্তিবেগ যেটা হবে, তার চেয়ে যদি বেশি বেগে নিক্ষেপ করি, তাহলে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে যাওয়ার পরে, অর্থাৎ অসীমে যাওয়ার পরে তার একটা বেগ থাকবে এবং ওই বেগ নিয়ে সে আজীবন চলতে থাকবে। আমি চাই যে মাধ্যাকর্ষণ ক্ষেত্রটা জাস্ট পার হবে, কারণ আমার দরকার জাস্ট ওকে বর্ডার পার করে দেওয়া। বর্ডার পার করে দেওয়ার পরে ওর দৌড়াদৌড়ি আছে কিনা ওইটা আমার জানার দরকার নেই। আমি জাস্ট ভাই এমন বেগে নিক্ষেপ করব, তুমি খালি বর্ডারের ওই পাশে যে পড়বা, এমন বেগে ছুড়ে দিব যাতে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের ওই পাশে জাস্ট বর্ডার লাইনটা পার হবে, এরপরে আর কোনো বেগ থাকার আমার দরকার নেই। তাহলে আমি মুক্তি বেগের চেয়ে বেশি বেগে ছুড়বো না, মানে আমি এমন বেগে ছুড়বো, ন্যূনতম এমন বেগে ছুড়বো যাতে ক্ষেত্র পার হয়ে তার বেগটা শূন্য হয়। বুঝা গেছে? তাহলে এইবার মুক্তি বেগের রাশিমালা, এই বেগের রাশিমালাটা, তখন এই বেগটাকে আমরা বলবো মুক্তিবেগ ভিই। এবার এই মুক্তিবেগের রাশিমালাটা আমাদের হিসাব করতে হবে। কিভাবে হিসাব করতে পারি? আমরা 2-3 ভাবে হিসাব করতে পারি। তো আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়ছি। কাজ ক্ষমতা শক্তি অধ্যায় তুমি একটা কনসেপ্ট পড়ছো, কাজ শক্তি উপপাদ্য, কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তা আমরা কাজ শক্তি উপপাদ্যটা অ্যাপ্লাই করে এখান থেকে মুক্তিবেগটা বের করব। একটা বস্তুকে এম ভরে একটা বস্তুকে ভিই বেগে ছুড়লাম, এর বেগটা মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে গিয়ে বেগটা 0 হলো। বেগটা কেন 0 হলো? বেগটা কমলো কেন? কারণ পৃথিবী তাকে টানছে নিচের দিকে। এই যে টান বলটা, পৃথিবীর যে টান বল, মহাকর্ষ যে বলটা, বলো এই মহাকর্ষ বলটা এটা পরিবর্তনশীল বল না ধ্রুব বল? বলো তো, বলো পরিবর্তনশীল বল না ধ্রুব বল? অবশ্যই পরিবর্তনশীল বল। তাহলে যেদিকে আমি ছুটছি, যেদিকে গতি দিয়ে ছুটছি, তার বিপরীত দিকে বল কাজ করছে, সুতরাং বেগ কমবে, মন্দন হবে, মন্দন হয়ে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে গিয়ে বেগটা 0 হবে। তাহলে আদি বেগ শেষ বেগ, আদি বেগ শেষ বেগ, আদি বেগ ভি এর জন্য আদি গতিশক্তি হাফ mv², শেষ বেগ 0, তাহলে শেষ গতিশক্তি 0। গতিশক্তির পরিবর্তন কৃত কাজ, এইখানে যতগুলো বল দ্বারা কাজ হবে, এই পথের মাঝখানে যতগুলো বল দ্বারা কাজ হবে সবগুলো বল দ্বারা কৃত কাজের সমষ্টি। আপাতত ধরে নাও কোনো এয়ার রেজিস্ট্যান্স ফোর্স নেই, বা বাতাসের বাধা অতি নগণ্য। তাহলে বাতাসের বাধা অতি নগণ্য বা এয়ার রেজিস্ট্যান্স কোনো ফোর্স যদি আমরা চিন্তা না করি, তাহলে একটা মাত্র বলই আমরা পাচ্ছি, সেটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল, পৃথিবীর টান বল, মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলটা বস্তুটা যেদিকে গেছে তার বিপরীতে, বস্তুটা পৃথিবীর পৃষ্ঠ থেকে, ভালো করে বুঝবা, পৃথিবীর পৃষ্ঠ মানে কেন্দ্র থেকে দূরত্ব কত আর, এবার তারপরে গেছে কোথায়? অসীমে। তাহলে লিমিট এটা r2 ইনফিনিটি, r2 ইনফিনিটি, এটা হচ্ছে সরণের ডিরেকশন। তাহলে এই বলের জন্য আমরা কৃত কাজ বের করব, সরণ হবে r থেকে ইনফিনিটি। তাহলে আমরা একটা কাজ করি, এই যে এখান থেকে যে ছুঁড়ে দিছি না, তাহলে ছুঁড়ে দেওয়া গতির দিকে আমরা একটা ক্ষুদ্র সরণ চিন্তা করি, যে ক্ষুদ্র সরণ এটা হচ্ছে dr, এই যে ক্ষুদ্র একটু সরণ এটা হচ্ছে dr। তাহলে এবার আসো, কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। সবাই একটু বোর্ডে তাকাও, দেখো কৃত কাজ সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু ডে লিখে কি কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য খাটিয়ে পাই কৃত কাজের সামেশন, যতগুলো বল দ্বারা কাজ হবে, এখানে একটা বল মহাকর্ষ বল, মহাকর্ষ বল দ্বারা কাজ, সেটা গতিশক্তির পরিবর্তনের সমান। এইবার এই যে কৃত কাজটা, ভাই এই কৃত কাজটা তো পরিবর্তনশীল বল দ্বারা কাজ। তাকাও, এফ ডিআর, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে অবশ্যই,
এফ ডি আর মধ্যবর্তী কোণ, দেখো এফ নিচের দিকে, ডি আর আর থেকে ইনফিনিটি সরণ উপরের দিকে, তাহলে ক্ষুদ্র একটা সরণ মাঝে ডি আর, বল যেদিকে সরণ তার বিপরীতে, তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ কজ 180 ডিগ্রি। লিমিট আর টু ইনফিনিটি, লিমিট আর থেকে ইনফিনিটি। ডেল ইকে গতিশক্তির পরিবর্তন, শেষ বেগ 0, আদি বেগ ভিই, তাহলে গতিশক্তির পরিবর্তন হাফ এম শেষ বেগ 0 স্কোয়ার মাইনাস ভিই স্কোয়ার। বোঝা গেছে? কজ 180 কি? কজ 180 হচ্ছে মাইনাস মাইনাস এফ মহাকর্ষ বল, পৃথিবী এবং এই যে বস্তুটা তার মধ্যকার মহাকর্ষ বল। সবাই একটু লেখা থামাবে এবার। তাহলে জি পৃথিবীর ভর, বড় হাতের এম মানে গ্রহের ভর, ছোট হাতের এম বস্তুর ভর, আর স্কোয়ার জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডি আর, লিমিট আর টু ইনফিনিটি। এই পাশে কি থাকলো? মাইনাস হাফ এম ভিই স্কোয়ার। আমাদের টার্গেট এই মুক্তিবেগ ভিই বের করা। দুই পাশের মাইনাস ভ্যানিশ করে দাও। যারা যারা ধ্রুবক তাদের তাদের বাইরে নিয়ে আসো। বড় জি বড় এম, বড় জি বড় এম, ইভেন ছোট হাতের এম, এটাও তো ধ্রুবক। পৃথিবীর ভর ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক, জি কনস্ট্যান্ট। এই এম ভরে বস্তুটাকে যে ছুড়ে দিলাম উপরের দিকে, এম ভরে বস্তুটা ছুড়ে দিলে কি ভর কমে যাবে নাকি? তো ছুড়ে দিলে ভরটা একই থাকবে। তাহলে জি এম এম বাইরে গেল। এইবার দেখো আর টু দি পাওয়ার মাইনাস টু ডি আর, এই ইন্টিগ্রেশন জীবনে বহুতবার করছি। গত ক্লাসে কতবার ইন্টিগ্রেশনটা করছিলাম, আর টু দি পাওয়ার মাইনাস টু ডি আর। তাহলে এটা হচ্ছে আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, নিচে মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর, লিমিট আর টু ইনফিনিটি, লিমিট আর টু ইনফিনিটি, মাইনাস হাফ এম ভিই স্কোয়ার, এম এম কাটাকাটি গেল, এই মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, মাইনাস জি এম। আসো লিমিট বসাই, আপার লিমিট 1 বাই ইনফিনিটি মাইনাস লোয়ার লিমিট 1 বাই আর ইকুয়াল টু, ও এই মাইনাস তো হবে না কারণ এই মাইনাস তো ভ্যানিশ করে দিছি, এই মাইনাস তো আর হবে না। তাহলে এখানে থাকবে ভিই স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, 1 বাই ইনফিনিটি এটা 0, তাহলে এটা যদি 0 হয় মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে জি এম ডিভাইডেড বাই আর, এটা ইকুয়াল টু ভিই স্কোয়ার ডিভাইডেড বাই 2। আসো এই সাইডে, তাহলে ভিই স্কোয়ার মুক্তিবেগ ভিই, মুক্তিবেগ ভিই তার বর্গ, ভিই স্কোয়ার ইকুয়াল টু 2gm ডিভাইডেড বাই আর। তাহলে অতএব মুক্তিবেগ ভিই ইকুয়াল টু রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মুক্তিবেগের রাশিমালা, রুট ওভার 2gm, রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর। এই হচ্ছে আমাদের মুক্তিবেগের রাশিমালা। ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে ওই বেগে ছুঁড়ে মারবা, তাহলে সে একেবারে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে, আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। তুমি জি এর মান বসাবা, পৃথিবীর ভর এম এর মান বসাবা, পৃথিবীর ব্যাসার্ধের মান বসাবা, বসাইলে তুমি মুক্তিবেগের মানটা হিসাব করতে পারবা। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। খুব সহজ জিনিস, একটা বস্তু উপরের দিকে ছুঁড়ে মারছি, ছুঁড়ে মারলে কেন বেগ কমে? বেগটা কমে কেন? কারণ ওই বস্তুটাকে পৃথিবী টানতেছে নিচের দিকে, মহাকর্ষ বলে টানতেছে নিচের দিকে। তাহলে আমি ছুঁড়ে মারছি উপরের দিকে, আদিবেগ ভিই মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে, বাইরে যাওয়ার পরে তার বেগ থাকার দরকার নেই। অনেকে বলতে ভাই আমি এমন বেগে ছুড়লাম মাধ্যাকর্ষণ ক্ষেত্র পার হয়ে তার বেগ থাকলো। ভাই ওই বেগে ছুড়লে তো ওইটার আমি মুক্তিবেগ বলবো না, কারণ মুক্তিবেগের সাথে কথা আছে ন্যূনতম, মানে আমার ভাই ন্যূনতম যে বেগে ছুড়লে খালি বর্ডার পার হবে। ঠিক আছে, জাস্ট খালি দরজার ওই পারে পাঠাইতে পারবা, সেটাই হচ্ছে ন্যূনতম বেগ। তাহলে আমরা ভিই বেগে ছুড়লাম, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে গিয়ে বেগটা হলো 0, তাহলে বেগটা কমে গেল, মন্দন হলো কেন? কারণ মহাকর্ষ বলটা নিচের দিকে বস্তুটাকে টানছে। তাহলে ওই বল দ্বারা কৃত কাজের কারণে গতিশক্তির পরিবর্তন ঘটছে। তাহলে ওই বলটা পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করলাম, ভূপৃষ্ঠ থেকে অসীমে পাঠাইতে, আর থেকে ইনফিনিটিতে পাঠাইতে কৃত কাজটা বের করলাম, মহাকর্ষ বলের জন্য কাজটা বের করলাম, আর এই পাশে গতিশক্তির পরিবর্তন নিলাম, দেন সেখান থেকে আমরা মুক্তিবেগ ভিইটা বের করলাম। ঠিক আছে ভাই, এই ক্ষেত্রে ইপি কনস্ট্যান্ট থাকতে হয় না কেন? ইপি কনস্ট্যান্ট থাকতে হবে কেন? ইপিটা কেন কনস্ট্যান্ট থাকতে হবে? এই যে কৃত কাজটা এফ ডিআর কজ 180 ডিগ্রি, এই কৃত কাজটাই তো মনে করো যে আর থেকে অসীমে যাইতে, এটাই তো আসলে গতিশক্তির পরিবর্তন। উপপাদ্য অনুসারে, কি উপপাদ্য?
কৃত কাজ, এই কৃত কাজ গতিশক্তির পরিবর্তন। ওকে, আরেকজন কি একটা যেন কমেন্ট করতেছিল, বড় একটা কমেন্ট দেখি। দাদা ধরুন মহাকর্ষ ক্ষেত্রের বাইরে একটা বিন্দু এ, মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে আরেকটা বিন্দু পি, আমি এ থেকে পিতে আনি তাহলে মহাকর্ষ বিভব শূন্য হয়। কিন্তু ধরেন মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে পরিধির দিকে একটি বিন্দু এম, যদি কিন্তু এ থেকে আনা বস্তু যখন মহাকর্ষের ভেতরে এম বিন্দু হতে পি বিন্দুতে নিব, তখন মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে তো কাজ করতে হয় এক্সটার্নাল এম ধরে পি বিন্দু বিভব করতে হবে। কি বুঝি নাই আব্দুল্লাহ আল তামিম, তোমার প্রশ্ন বুঝি নাই, তোমার প্রশ্ন বুঝতে পারি নাই। ঠিক আছে, বিশাল বড় প্রশ্ন, ছোট করে করো। ঠিক আছে, ছোট করে প্রশ্ন করো, এত বড় প্রশ্ন বোঝা যায় না। এইবার শোনো, মুক্তিবেগের সূত্র আমরা পাইলাম একটা খুব সুন্দর সূত্র। এবার এই মুক্তিবেগের এই রাশিমালাটা আমরা আবার বের করব। ঠিক আছে, আবার আমরা মুক্তিবেগের রাশিমালা বের করব। এইবার দেখো, জ্ঞানের দরজা খুলে যাবে। অর মুক্তিবেগের রাশিমালা, আবার মুক্তিবেগের রাশিমালা, মুক্তিবেগের রাশিমালাটা আমরা আবার হিসাব নিকাশ করব। ওকে, এবার আমরা কিভাবে হিসাব করব? এবার আমরা শক্তির সংরক্ষণশীলতা খাটাবো। এটাই সুন্দর একটা প্রসেস। আমাদের এই অধ্যায়ের একটা মোটো কি জানো? নো ইন্টিগ্রেশন। তোমার এই বিভবের হিসাব করা, একটু আগে মুক্তিবেগের হিসাব করা, এই হিসাবগুলো করতে গিয়ে যখন আর কি ওই যে মহাকর্ষ বলের জন্য কৃতকাজ বের করতেছি, আমাদের ভাই ইন্টিগ্রেশন করা লাগতেছে। কেন? কারণ মহাকর্ষ বল পরিবর্তনশীল বল, ইন্টিগ্রেশন করা লাগবে। আমি চাই এই অধ্যায়ের আমি এইবার সামনে যত ডেরিভেশন করব, আমি এই অধ্যায়ে সামনে যত ম্যাথ প্রবলেম সলভ করব, আমি ভাই কোনো ম্যাথ প্রবলেম, কোনো ডেরিভেশন আর ইন্টিগ্রেশন দিয়ে করতে চাই না। তাহলে আমাদের মোটো লাইন হচ্ছে নো ইন্টিগ্রেশন। তুমি দেখবা বইয়ে, টেস্ট পেপারে, গাইডে, কোশ্চেন ব্যাংকে, বিভিন্ন জায়গায় এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো বিশাল বিশাল বড় বড় ইন্টিগ্রেশন দিয়ে করা আছে। ঠিক আছে, তুমি বই খুলে দেখো, বড় বড় ইন্টিগ্রেশন দিয়ে। সেই ম্যাথগুলো আমরা জাস্ট টুড়ি দিয়ে সলভ করে ফেলবো, কোনো ইন্টিগ্রেশন করা লাগবে না। তো দেখো, মুক্তিবেগের রাশিমালা বের করবো, কোনো ইন্টিগ্রেশন লাগবে না, আমরা শক্তির সংরক্ষণশীলতা দিয়ে হিসাব করব। কি দিয়ে? শক্তির সংরক্ষণশীলতা, সংরক্ষণশীলতা, এইটা দিয়ে হিসাব নিকাশ করব। দেখো, পৃথিবী তার ভর এম, ব্যাসার্ধ আর, এইটা মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমা, এর বাইরের দূরত্বটা অসীম। কোনো বস্তু যার ভর এম, তাকে আমরা মুক্তিবেগে ছুড়ে দিব। এই যে ছুড়ে দিলাম, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে গিয়ে ওই বস্তুটার বেগ হবে শূন্য। এই যে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে বর্ডার পার হয়ে বেগ হলো শূন্য। ভূপৃষ্ঠ থেকে ছুটছি, ভূপৃষ্ঠটাকে আমরা ধরো এ বিন্দু বললাম, বস্তুটা ক্ষেত্রের বাইরে অসীমে পৌঁছাই গেছে, সেটা হচ্ছে বি বিন্দু। আদি বেগ ভিই, শেষ বেগ ভি জিরো। আমরা এবার ভাই শক্তির সংরক্ষণশীলতা এখানে খাটাবো। কি খাটাবো? শক্তির সংরক্ষণশীলতা। যান্ত্রিক শক্তির নিত্যতা হচ্ছে আদিতে বিভব শক্তি গতিশক্তির যোগফল, এই পয়েন্টে বিভব শক্তি গতিশক্তির যোগফল, শেষ বি বিন্দু মানে অসীম, এই অসীম বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির যোগফলের সমান হবে। তাহলে সবাই এবার লেখা বাদ দাও। তুমি এবার আমাকে বলো কোন বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি কেমন। আসো প্রথমে এ বিন্দু, এ বিন্দুতে বলো গতিশক্তি আছে কিনা, বলো চিন্তা করে। বস্তুর ভর এম, বেগ ভিই, তাহলে গতিশক্তি এ বিন্দুতে গতিশক্তি আছে অবশ্যই, হাফ এম ভিই স্কোয়ার। ডান। এ বিন্দুতে বিভব শক্তি আছে কিনা? ইয়েস আছে। অনেকে বলছে ভাই এ বিন্দুতে বিভব শক্তি জিরো, এই যে অনেকে বলতেছে বিভব শক্তি জিরো। বিভব শক্তি যারা বলতেছো জিরো, তারা গত ক্লাস খুব মনোযোগ দিয়ে কিন্তু করনি। বিভব শক্তি জিরো ভূপৃষ্ঠের সাপেক্ষে, আমরা মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে চিন্তা করব, তখন কেন্দ্র থেকে দূরত্ব বিবেচনা করে বিভব শক্তি বলো। মহাকর্ষ ক্ষেত্রের বিভব শক্তি বলো, ভূপৃষ্ঠের সাপেক্ষে না, মহাকর্ষ ক্ষেত্রীয় বিভব শক্তি। ঠিক আছে, তাহলে এর কেন্দ্র থেকে, এই ভরের কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে বস্তুটা যেখানে আছে তার দূরত্ব। বোঝা গেল? এই হচ্ছে বিভব শক্তি। এমজিএইচ লিখতেছে একজন, একজন বলছে জি এম এম বাই আর স্কোয়ার। ওই বাপরে, আর স্কোয়ার কেন? আর স্কোয়ার কেন হবে? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে বিভব শক্তি। ক্লিয়ার? এইবার আসো বি বিন্দুতে, এই যে বি বিন্দু,
বি বিন্দুতে গতিশক্তি বেগ নাই, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, বেগ নাই, গতিশক্তি 0। বিভব শক্তি, বিভব শক্তি হচ্ছে মাইনাস জি, পৃথিবীর ভর বড় এম, বস্তুর যে ভরটা সেটা ছোট হাতের এম, কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব অসীম দূরত্ব ভাই ইনফিনিটি, কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কত হয়? 0। শক্তির সংরক্ষণশীলতা খাটাইলাম। মুক্তিবেগের রাশিমালা একটু আগে কত কষ্ট করে বের করছি দেখো তো, হাফ এম ভি ই স্কোয়ার ইকুয়াল টু এইটারে ওই পাশে পাঠিয়ে দিলাম, জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর, এম এম কাটা, তাহলে ভিই স্কোয়ার টু জি এম ডিভাইডেড বাই আর, তাহলে অতএব ভিই ইকুয়াল টু রুট ওভার 2 জি এম বাই আর, রুট ওভার 2 জি এম ডিভাইডেড বাই আর। এই হচ্ছে আমাদের মুক্তিবেগের রাশিমালা। বলো বুঝছো? ক্লিয়ার? দেখো চলে আসছে। ইন্টিগ্রেশন লাগছে? লাগে নাই। এই প্রসেসটা মাথায় রাখবা, শক্তির সংরক্ষণশীলতা, এই প্রসেসটা মাথায় রাখবা। আমরা এভাবে ম্যাথ করব, বোর্ড বইতে কিন্তু এই জিনিস খুঁজে পাবা না। বোর্ড বই, গাইড, টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক বিভিন্ন জায়গায় দেখবা সব বড় বড় করে ইন্টিগ্রেশন করে দিয়ে রাখছে। আমরা দেখো অনেক ম্যাথ করে ফেলবো, যেখানে ইন্টিগ্রেশন দিয়ে ওরা করছে আমরা ওখানে ইন্টিগ্রেশন দিয়ে করবো না, সহজে করে ফেলবো। এইবার মুক্তিবেগের রাশিমালা বের করা তোমার আরেকটা প্রসিডিউর আমরা শিখাবো, এবং এটা খুব মজার একটা জিনিস। অর মুক্তিবেগের রাশিমালা, মুক্তিবেগের রাশিমালা। এইবার আমরা মুক্তিবেগের রাশিমালা বের করব শক্তি ঋণাত্মক কনসেপ্ট দিয়ে, শক্তি ঋণাত্মক এর কনসেপ্ট দিয়ে, এর কনসেপ্ট দিয়ে মুক্তিবেগের রাশিমালা বের করব। দেখো এইটা খুব মজার জিনিস। পৃথিবী ভর এম, তার ব্যাসার্ধ আর, পৃথিবী পৃষ্ঠে এম ভরের একটা বস্তু আছে, এটা মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমা, তার বাইরের দূরত্ব অসীম। এইবার শোনো, দেখো কোনো বস্তুর শক্তি, মোট শক্তি আর কি, কোনো বস্তুর শক্তি যদি ঋণাত্মক দেখো কখনো, তখন বুঝবা সেই বস্তুটা পরাধীন, স্বাধীন না, সে কোনো না কোনো ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। ধরো কোনো একটা বস্তুর শক্তি নেগেটিভ, ঋণাত্মক, তাহলে তোমার বুঝতে হবে ওই বস্তুটা কোনো না কোনো ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। যেমন তুমি আসো এইখানে চিন্তা করো, এটা পৃথিবী, পৃথিবীর উপর এখানে এম ভরের বস্তু আছে, তুমি কিন্তু এখনো ছুড়ে দাও নাই, এখনো কোনো বেগ নেই। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই বস্তুর শক্তিটা কত, এই বস্তুর শক্তি, তাহলে দেখো শক্তি যেহেতু গতিশক্তি নাই, তাহলে সমস্ত শক্তি, এই বস্তুটার শক্তি, সেই সমস্ত শক্তিটা পটেনশিয়াল এনার্জি হবে, এবং সেই পটেনশিয়াল এনার্জিটা মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে দূরত্ব আর। এইবার এই যে শক্তিটা, এই শক্তিটা ধনাত্মক নাকি ঋণাত্মক বলো তো? ঋণাত্মক। ঋণাত্মক মানে শক্তি ঋণাত্মক মানে সে ক্ষেত্রে আবদ্ধ, মহাকর্ষ ক্ষেত্রে আবদ্ধ। যার শক্তি ঋণাত্মক সে কোনো না কোনো ক্ষেত্রে আবদ্ধ। যেমন এর শক্তিটা, এই বস্তুর গতিশক্তি তো নেই, সমস্ত শক্তিটা বিভব শক্তি, তুমি এখনো ছুড়ো নাই, কিন্তু তুমি এখনো গতিশক্তি দাও নাই, এখনো বেগ দাও না, ছড়ো নাই, যে ভাই আমি মুক্তিবেগে নিক্ষেপ করতে চাই, আসতেছি পরে, আমরা মুক্তিবেগে নিক্ষেপ করব পরে, আমরা নিক্ষেপ করে মাধ্যাকর্ষণ ক্ষেত্রে বাইরে পাঠাবো পরে। আগে এই বস্তুর আমি যদি শক্তি বলি মাইনাস জি এম এম বাই আর, ঋণাত্মক শক্তি, ঋণাত্মক শক্তি মানে ক্ষেত্রে আবদ্ধ, এবং আসলেই তাই। তুমি, আমি, এই কলম, তারপর এই মোবাইলটা, ঠিক আছে, যা আছে ভূপৃষ্ঠে ভাই সব কিছু শক্তি ঋণাত্মক। ধরো এই কলমটা ভর কত এম, তাহলে এই কলমটা এই যে আমি এখানে রেখে দিলাম, তাহলে এর শক্তি কত হবে? মাইনাস জি এম এম বাই আর। তো শক্তিটা কি ঋণাত্মক না? এই কারণে সে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। দেখো মুক্ত না। একে যদি বলি যা পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যা, যাবে? যাবে না। আমি একটু উপরের দিকে ছুঁড়ে মারলাম, দেখো আবারও ফিরে আসবে। পৃথিবীর মায়া কাটায় যাইতে পারতেছে না, পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। তুমি, তোমার ভর এম, আমি বললাম তোমার শক্তি কত, তুমি বলবে ভাই আমার শক্তি মাইনাস জি এম এম বাই আর। তাহলে কি এটা? ঋণাত্মক। মানে কি? ক্ষেত্রে আবদ্ধ, তুমি পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। অনেক বলে ভাই না আমি আবদ্ধ না, তো তুমি মুক্ত হয়ে দেখাও তো দেখি কেমন পারো। তুমি পৃথিবী ছেড়ে চলে যাও, তুমি পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাও, দেখি কেমন পারো, তারপরে দেখবো যে তুমি স্বাধীন নাকি পরাধীন। তাহলে তুমি পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রে আবদ্ধ না, তোমার শক্তি ঋণাত্মক। তুমি বললা যে ভাই আমি ধরেন ছাদে গিয়ে একটু লাভ দিব, লাভ দিলে আমি চলে যাব। তো তুমি ছাদে গেলা, বাসার ছাদে উঠে এরকম লাভ দিলা, লাভ দিয়ে তুমি চলে যেতে পারবা?
পারবা? তুমি মুক্ত হইতে পারবা? বলো। ছাদের কিনারায় দাঁড়ায় লাভ দিলে আবার একটা ভিন্ন কথা। ধরো কিনারায় দাঁড়ায় লাভ দিলা, তখন তো মুক্ত হইলা, মনে করো যে আত্মাই মুক্ত হয়ে গেল, তো ওই রকম মুক্ত না, ঠিক আছে? বডি সহ মুক্ত হইতে হবে। তো পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে বাইরে চলে যাইতে হবে বডি সহ, কিন্তু হ্যাঁ, শরীর সহ যাইতে হবে, আত্মা চলে গেলে হবে না আর কি। তো পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে যাইতে গেলে তাহলে আমাদের কি করতে হবে? শক্তি যতক্ষণ ঋণাত্মক আছে ততক্ষণ আমরা আবদ্ধ থাকব। যদি কোনোভাবে শক্তিটা ধনাত্মক করা যায়, তাহলে তো খুব ভালোভাবে মুক্ত হব। বা ধনাত্মক না করাও গেলেও অ্যাটলিস্ট যেন অঋণাত্মক করা যায়। ধনাত্মকও যদি না করা যায়, অ্যাটলিস্ট যেন অঋণাত্মক, মানে ঋণাত্মকের ছায়া রাখা যাবে না। শক্তির উপর ঋণাত্মকের ছায়া রাখা যাবে না। ঋণাত্মকের ছায়াটা মুক্ত করতে হবে, তাহলে মুক্ত হয়ে যাবে। ধরো কোনো বস্তুর শক্তি -5 জুল, আমি বললাম এরা মুক্ত করতে চাই, এরা যদি মুক্ত করতে চাই তাহলে কি করব? ভাই মুক্ত করতে চাইলে ওরে তুমি +7 জুল +8 জুল এগুলো তো দিলে তো ভালোই, কিন্তু অ্যাটলিস্ট মুক্ত করতে চাও যেন ও মুক্ত হইতে পারে কোনো মতে, তাহলে অ্যাটলিস্ট +5 দিতে হবে, তাহলে 0 হবে। এই 0টা হচ্ছে অঋণাত্মক। বোঝা গেছে? অনেকে মনে করতে ভাই আমি যদি ধরেন +7 দিই, +6 দিই, ভাই তাহলে তো মুক্ত হবেই। মুক্ত হওয়ার পরে ছুটেও বেড়াইতে পারবে। আমার টার্গেট মাধ্যাকর্ষণ ক্ষেত্রের জাস্ট বাইরে পাঠানো, জাস্ট বাইরে মুক্ত করা। বাইরে যাওয়ার পরে ওর দৌড়াদৌড়ি করার দরকার নেই। বাইরে যাওয়ার পরে ভাই ছুটে চলে যাবে, আমি ওটা চাচ্ছি না। আমি চাচ্ছি বাইরে কোনো মতে যাক, কোনো মতে দুনিয়া থেকে, মানে মাধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে বিদায় হোক, ঠিক আছে? তাহলে বাইরে যাওয়ার পরে তার দিকটা শূন্য লাগবে। তাহলে আমি এবার মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে পাঠাইতে চাই, তাহলে এই বস্তুর শক্তি আছে এটা, ওকে, শক্তি আছে এটা, তাহলে এই শক্তিটা ঋণাত্মক, তারে কি করতে হবে? ধনাত্মক শক্তি দিতে হবে। কি করতে হবে? কিছু পরিমাণ ধনাত্মক শক্তি দিতে হবে, বুঝলা? একে কিছু পরিমাণ ধনাত্মক শক্তি দিতে হবে। ওকে একটা ধরো রকেটের মধ্যে উঠাবা, রকেটের মধ্যে উঠায় পিছনে লাগাই দাও আগুন, তাহলে ধনাত্মক শক্তি পেয়ে যাবে। কেমন? ধনাত্মক শক্তি ছুটে চলে যাবে, তার মানে একটা বেগ দিয়ে তারে ছুড়ে দিতে হবে। এই যে একটা বেগ দিয়ে তারে ছুড়ে দিতে হবে। বেগ দিলে আমি তারে ধনাত্মক শক্তি দিলাম, কারণ বস্তুর ভর আছে, বেগ দেওয়া মানে গতিশক্তি দেওয়া। তাহলে শক্তি ছিল, ভালো করে খেয়াল করো এবার, শক্তি ছিল -gmm/r, ঋণাত্মক। আমি এবার এই ঋণাত্মক শক্তি একে, এই বস্তুকে আরো ধনাত্মক শক্তি, মানে ওরা ধরে ছুঁড়ে মারছি, তাহলে ধরে ছুঁড়ে মারছি মানে ওকে আমি ধনাত্মক শক্তি 12mv² দিছি। তাহলে এটার সাথে এটা যোগ হয়ে কি হইতে হবে? যদি মুক্ত হইতে চাই, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে যাইতে চাই, তাহলে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে যেতে হলে তার শক্তি যেটা আছে ঋণাত্মক, তার সাথে গতিশক্তি 12mv² যোগ হয়ে তাকে বেগ দিছি, গতিশক্তি দিছি, 0 হইতে হবে অ্যাটলিস্ট, তাহলে সে মুক্ত হয়ে যাবে। এবার আসো 12mve², এটা ইকুয়াল টু gmm/r, m কাটাকাটি, অতএব VE ইকুয়াল টু VE² ইকুয়াল টু 2gm/r, অর্থাৎ VE ইকুয়াল টু √2gm/r। এই হচ্ছে আমাদের মুক্তিবেগের রাশিমালা। তাহলে 3টা ভাবে প্রমাণ করে দেখালাম, বুঝা গেছে? ভূপৃষ্ঠের সাপেক্ষে EP0, এটা কি অলওয়েজ কনস্ট্যান্ট? ভূপৃষ্ঠের সাপেক্ষে তো 0, আমরা তো এখন ভূপৃষ্ঠের সাপেক্ষে হিসাব নিকাশ করবো না, আমরা তো মাধ্যাকর্ষণ ক্ষেত্রের জন্য হিসাব করব। এই কারণে আমাদের এই অধ্যায় দেখবো যত বিভব শক্তি সব -gmm/r দিয়ে লিখবো, ঠিক আছে? আমরা তো গত ক্লাসে বিভব শক্তি বুঝাইছি যে কোনটা mgh আর কোনটা gmm/r। mgh আমি এখানে কাটাবই না, মাধ্যাকর্ষণ ধরো অনেক উচ্চতায় বাড়াই দিচ্ছি, তাহলে mgh আর থাকবে? mgh প্রযোজ্য কখন? ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতার জন্য প্রযোজ্য। বা 0 হলে তো বর্ডারে থাকবে, ওই তো কোনো মতে বর্ডার পার হবে, জাস্ট কোনো মতে বর্ডার পার হবে, বুঝছো? ঠিক আছে, কোনো মতে বর্ডার পার হবে হেলিকপ্টারে করে, কোনো মতে বর্ডার পার হয়ে ওই পাশে যাবে। বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছো? হ্যাঁ ওকে, তাহলে VE ইকুয়াল টু √2gm/r, তাহলে কোনো মতে মুক্তিবেগে ছুড়ে দিবা, ঠিক আছে? মুক্তিবেগে ছুড়ে দিবা। এইবার আসো VE ইকুয়াল টু √2gm/r। ভাই এই সূত্রের আরো কয়েকটা ফরম্যাট আছে, এবার আমরা এই সূত্রের আরো কয়েকটা ফরম্যাট বানাবো। পৃথিবী ভূপৃষ্ঠে
ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর ব্যাসার্ধ আর, ভর এম। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু আমরা জানি জি এম বাই আর স্কোয়ার। যেখানেই দেখবা বড় জি বড় এম, দেখো তোমার একটা শর্টকাট কথা কইয়া দিই, যেখানেই দেখবা বড় জি বড় এম সেখানেই ছোট জি আর স্কোয়ার বসাই দিবা, জি এম এর পরিবর্তে ছোট জি আর স্কোয়ার। তাহলে এবার দেখো মুক্তিবেগের আরও একটা সূত্র আমরা এখান থেকে পেয়ে যাব, রুট ওভার 2 জি এম এর জায়গায় জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর স্কোয়ার আর কাটাকাটি করলে অতএব মুক্তিবেগ ভি ইকুয়াল টু রুট ওভার 2 জি আর। ঠিক আছে, 2 জি আর, এই যে মুক্তিবেগের আরও একটা সূত্র। ওকে, এইবার দেখো খেয়াল করো মুক্তিবেগের আরও একটা সূত্র, ভিই ইকুয়াল টু রুট ওভার 2 জি এম ডিভাইডেড বাই আর, রুট ওভার 2 জি এম, এম ইকুয়াল টু রো ভি, রো ভি, রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব, আমরা পৃথিবীকে গড় ঘনত্বের একটা গোলক চিন্তা করি, ভি হচ্ছে তার আয়তন, এটা হচ্ছে আর। তাহলে রুট ওভার 2 জি রো ভি গোলক 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আর, উপরে আর কিউব নিচে আর, তাহলে আর স্কোয়ার, আর স্কোয়ারের রুট আর কিউব আর, আর স্কোয়ার, আর স্কোয়ারের রুট করলে আর, এই যে আর কে বাইরে নিয়ে আসলাম, 4 দুগুণে 8/3 জি রো পাই। তাহলে ভাই মুক্তিবেগের এই আরও একটা সূত্র, মুক্তিবেগের এই আরও একটা সূত্র, ভিই ইকুয়াল টু আর রুট ওভার 8/3 জি রো পাই, ভিই ইকুয়াল টু আর রুট ওভার 8/3 জি রো পাই। তাহলে এই আর একটা সূত্র। এবার তোমাকে এই অধ্যায়ের যখন প্রথম ক্লাস নিই তখন তোমার একটা জায়গায় একেবারে প্যাচ লাগাই দিছিলাম, তোমার বলছিলাম এবার প্যাচ খোলো, জট খোলো, তো তুমি জট খুলছিলা, ঠিক আছে, আমরা খুলছিলাম, তো তোমাকে আবারও আমি সেই জিনিসটা বলতেছি। ঠিক আছে, দেখো ভিই ইকুয়াল টু রুট ওভার 2 জি আর, ভিই ইকুয়াল টু রুট ওভার 2 জি এম ডিভাইডেড বাই আর, আর ভিই ইকুয়াল টু আর রুট ওভার 8/3 জি রো পাই। মুক্তিবেগের সাথে আর এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, মুক্তিবেগের সাথে আর এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, মুক্তিবেগের সাথে আর এর সম্পর্ক রে ভাই সমানুপাতিক। কোনটা ঠিক, কাহিনীটা কি? ঠিক আছে, কোনটা ঠিক, কাহিনী কি? এই যে তিনটা দেখতেছি ভাই, তিনটার মধ্যে কোনটা ঠিক? এইবার বলো কোনটা ঠিক, কোনটা ঠিক বলো, এবং কোনটা কখন ঠিক? ইয়েস, সবই ঠিক। এবার বুঝতে হবে যে কোনটা কখন ঠিক। শোনো, এইটা দিয়ে আমরা কোনো সম্পর্ক বলবো না, কেন? কারণ এখানে দুটোই চলক, কেউ ধ্রুবক না। ভিই ইকুয়াল টু রুট ওভার 2 জি আর না, জি এবং আর, ভাই এটা দুটোই চলক। আর চলক, হ্যাঁ অবশ্যই। পৃথিবীর কথা চিন্তা করো, পৃথিবীর সব স্থানে ব্যাসার্ধের মান সমান না, আর সব স্থানে যদি ব্যাসার্ধের মান সমান না হয় তাহলে সেই পয়েন্টে ধরো ভূপৃষ্ঠে জি এর মান যা, হিমালয়ের চূড়ায় কি জি এর মান তাই? তাই তো না, তাই না? তাহলে জি এবং আর এই দুটোই চলক। যদি আমি তোমার বলি জি কনস্ট্যান্ট, তাহলে আর এর সাথে বর্গমূলের সমানুপাতিক বলতে পারো, আর যদি বলি আর কনস্ট্যান্ট তাহলে জি এর সাথে বর্গমূলের সমানুপাতিক বলতে পারো। বাট এই দুইটার কোনোটাই কিন্তু কনস্ট্যান্ট না, এই কারণে এটা দিয়ে আমরা সম্পর্ক বলবো না, এটা দিয়ে আমরা সম্পর্ক বলতে চাই না। বাট এইখানে আসো, মনে করো আমি তোমার প্রশ্ন জিজ্ঞেস করলাম ফিক্সড একটা গ্রহের, আমি তোমার কোশ্চেন জিজ্ঞেস করলাম যে পৃথিবীর গ্রহ ফিক্সড, গ্রহ ফিক্সড, গ্রহ ফিক্সড করে দিয়ে বললাম যে মুক্তিবেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক, মুক্তিবেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক, ব্যাসার্ধের সম্পর্ক কি? এই যে ভাই, তখন এটা গ্রহ যদি ফিক্সড হয়, দেখো ভিই ইকুয়াল টু রুট ওভার 2 জি এম বাই আর, গ্রহ ফিক্সড হলে এমটা কনস্ট্যান্ট, গ্রহ যদি ফিক্সড হয় এম কনস্ট্যান্ট থাকবে, আর এম যদি কনস্ট্যান্ট, 2 জি তো এমনি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট থাকে তখন ভিই এর সাথে আর এর সম্পর্ক হবে বর্গমূলের
ব্যস্তানুপাতিক। তাহলে তুমি বলো ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ছুড়লে মুক্তিবেগ বেশি নাকি বুর্জ খলিফার উপরে উঠে কোনো বস্তুকে ছুড়লে মুক্তিবেগের মান বেশি? বলো বলো, ভূপৃষ্ঠ থেকে ছুড়লে মুক্তিবেগ বেশি না বুর্জ খলিফার উপরে উঠে ছুড়লে মুক্তিবেগ বেশি? ভূপৃষ্ঠ থেকে ছুড়লে মুক্তিবেগ লাগবে বেশি, আর বুর্জ খলিফার উপরে, বুর্জ খলিফা অনেক উচ্চতায় আছে, তার উপরে উঠে ছুড়বা মুক্তিবেগ একটু কম লাগবে। কেন? কেন ভাই? ভূপৃষ্ঠ থেকে কেউ একজন ছুটতেছে, ধরো পাদদেশে, বুর্জ খলিফার পাদদেশে মানে ভূপৃষ্ঠ, সেখান থেকে ছুটতেছ, আর তুমি অলরেডি লিফটে করে বুর্জ খলিফার উপরে উঠে গেছো, সেইখান থেকে ছুটতেছ। তো স্বাভাবিক অসীমে পাঠানোর জন্য কোথা থেকে কম বেগে ছুটলে হবে? তুমি যেহেতু বুর্জ খলিফা বেয়ে উপরে উঠে আসছো, ওখান থেকে একটু কম বেগে ছুটবা, আর ভূপৃষ্ঠ থেকে বেশি বেগে ছুটতে হবে। বোঝা গেছে? তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে মুক্তিবেগ বেশি, তাই বলা হচ্ছে যে আর যেখানে কম সেখানে মুক্তিবেগের মানটা বেশি, আর যেখানে বেশি সেখানে মুক্তিবেগের মানটা কম। তো পাহাড়ের চূড়ায়, বুর্জ খলিফার উপরে আর এর মান বেশি হয়ে গেল না? তাহলে সেখানে মুক্তিবেগের মান কমই হবে। তাহলে যদি বলি ভূপৃষ্ঠে মুক্তিবেগ, ভালো করে বুঝো, ম্যাথ করতে কিন্তু লাগবে এগুলা। ভূপৃষ্ঠে মুক্তিবেগ যদি হয় তাহলে ভিই হবে √2gm/r। আর যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় মুক্তিবেগ বলি, ধরো পাহাড়ের উচ্চতায় থেকে মুক্তিবেগ, বুর্জ খলিফার উপর থেকে মুক্তিবেগ, এই উচ্চতায় মুক্তিবেগ, এই উচ্চতায় থেকে মুক্তিবেগ বলি, তাহলে এটা হবে √2gm/r প্লাস আবার এইচ। কেন আর প্লাস এইচ কেন হবে? এই যে এটা আর, তারপর আবার এইচ, তুমি এইখান থেকে বস্তুকে ছুটতেছো, এইখান থেকে বস্তুকে ছুটতেছো, এইখান থেকে মুক্তিবেগ, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব আর প্লাস এইচ। ঠিক আছে, এইবার আসো, তাহলে ভাই এটা কখন, এটা কখন? এটা হচ্ছে ভিন্ন ভিন্ন গ্রহ, মনে আছে? ভিন্ন ভিন্ন গ্রহ, গ্রহ হলে, যদি গ্রহ আলাদা আলাদা হয়, আমি যদি বলি এই বলো পৃথিবী এবং মঙ্গল কার গ্রহের পৃষ্ঠ থেকে মুক্তিবেগ বেশি, পৃথিবী এবং বৃহস্পতি কার গ্রহের পৃষ্ঠ থেকে মুক্তিবেগ বেশি, এইটা যদি প্রশ্ন করি, তাহলে দেখো ভিই ইকুয়াল টু, যেহেতু আর √8/3 জি রো পাই, পাই কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, 8 কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট, আর এবং রোটা ভিন্ন ভিন্ন গ্রহের জন্য ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ, আর ভিন্ন 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 গ্রহের জন্য ভিন্ন ভিন্ন ঘনত্ব, তাহলে ভিই সমানুপাতিক আর ইন্টু √r। তাহলে বলো তো কোন গ্রহের জন্য মুক্তিবেগের মান বেশি হবে পৃষ্ঠে? যে গ্রহের ব্যাসার্ধের মান এবং ঘনত্বের বর্গমূলের মানটা বেশি। তুমি সবগুলো গ্রহের ব্যাসার্ধ এবং তার ঘনত্বের বর্গমূলের মান গুণ করবা, গুণ করে যার মানটা বেশি পাবা তার জন্য মুক্তিবেগের, তার পৃষ্ঠ থেকে মুক্তিবেগটা বেশি হবে। ঠিক আছে, আর শুধু আর বেশি বললে হবে না, রো কনস্ট্যান্ট হলে, রো যদি কনস্ট্যান্ট হয় দেন ভিই হচ্ছে আর এর সমানুপাতিক, আর আর যদি কনস্ট্যান্ট থাকে, আর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভিই হচ্ছে রো এর বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, এটা আর এর সমানুপাতিক, এটা রো এর বর্গমূলের সমানুপাতিক। তাহলে কাহিনীগুলো বোঝা গেছে? ওকে, এবার আসো তো মুক্তিবেগ হিসাব করি। পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তিবেগ কত? তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তিবেগ, এটা কিন্তু একটা মুখস্থ অ্যান্সার, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দেখো ভিই √2gm/r, এটা কেন লিখলাম? ভি ইকুয়াল টু √2gr লিখলাম না কেন? কারণ ভূপৃষ্ঠে জি এর মান তো বলে নাই। ঠিক আছে, ভরের মান যেহেতু বলে দিছে, যে সূত্র যে তথ্য দেওয়া থাকবে আমরা চেষ্টা করব সেই তথ্যটাকে কাজে লাগিয়ে ম্যাথ প্রবলেম সলভ করার। 2g, জি হচ্ছে 6.673 × 10⁻11, এম এর মান 6 × 10⁻24 কেজি, ডিভাইডেড বাই আর 6400 কিলোমিটার, তাহলে 6400 গুণ 10⁻3, 6400 গুণ 10⁻3 করো। কোথায় আমার ক্যালকুলেটর? হ্যাঁ পাইছি, দেখি কত আসে।
11.2 কিলোমিটার পার সেকেন্ড আসবে। 2 ইন্টু 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 ইন্টু 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 ডিভাইডেড বাই 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। তাহলে 1185.64 মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার করলে 11.18, তার মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো এটা কিন্তু মুখস্থ অ্যান্সার আর কি। ঠিক আছে, এইভাবে আমরা মুক্তিবেগ বের করি। তাহলে চিন্তা করো, ফিল করো মুক্তিবেগটাকে। সেকেন্ডে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে সেকেন্ডে, ঠিক আছে, সেকেন্ডে ছুড়ে দিতে হবে কত বেগে? 11.2 কিলোমিটার বেগে। সেকেন্ডে 11.2 কিলোমিটার এই বেগে ছুড়ে দিতে হবে। ঠিক আছে, মিটার পার সেকেন্ড নেওয়া লাগবে না, মিটার পার সেকেন্ডই তো নিচে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাকে ছোট করে লিখলাম 11 সেকেন্ডে 11.2 কিলোমিটার, কি বিশাল মান। ফিল করতে পারতো? সব বোঝা গেছে? তাহলে এইবার চলো আমরা মুক্তিবেগ তো বুঝে গেছি, এবার মুক্তিবেগ রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো সলভ করি। মুক্তিবেগ রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করব। আমরা একটা কাজ করি, আগে আমরা আরেকটা টপিক পড়ে নিই, তারপরে ম্যাথ প্রবলেম একসাথে সলভ করব। সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। আসো এটা আগে শেষ করি। কৃত্রিম উপগ্রহ, কারণ সৃজনশীল প্রশ্ন এই দুইটা টপিক একসাথে মিশাই দেয়। কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইট। দেখো, প্রত্যেকটা দেশ কৃত্রিম উপগ্রহ পাঠায় না? পৃথিবীর যেমন একটা প্রাকৃতিক উপগ্রহ আছে চাঁদ, এছাড়া অনেকগুলো কৃত্রিম উপগ্রহ আছে, প্রত্যেক দেশই উপগ্রহ পাঠায়। ঠিক আছে, তাহলে সেই স্যাটেলাইটগুলা ভূপৃষ্ঠের চারপাশে ঘুরতে থাকে। স্যাটেলাইট কত বেগে, কত পর্যায়কালে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় থেকে কত কৌণিক বেগে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, এই হিসাব নিকাশগুলো আমরা বের করতে চাই। আমরা স্যাটেলাইট আগে পড়ছি কিনা? না, স্যাটেলাইট পড়ি নাই, রকেট পড়ছি। রকেট আর স্যাটেলাইট, রকেট এবং স্যাটেলাইট এই দুইটার মধ্যে কি পার্থক্য? রকেট এবং স্যাটেলাইটের মধ্যে পার্থক্যটা হচ্ছে রকেটের মাধ্যমে আমরা স্যাটেলাইটকে উৎক্ষেপণ করি। রকেট উৎক্ষেপণের মাধ্যমে আসলে স্যাটেলাইটকে যে কক্ষপথে পৌঁছাইতে চাই সেই কক্ষপথে পৌঁছাই দিই। আমি একটু রাফ আঁকি, তোমরা আগে আঁকো না। এটা পৃথিবী, তো আমরা চাই এই যে এটা হচ্ছে পৃথিবী, আমরা চাই এই কক্ষপথে, ধরো এই কক্ষপথে স্যাটেলাইটকে পৌঁছে দিতে। তাহলে এখান থেকে এই যে রকেটের মাধ্যমে রকেট উৎক্ষেপণ করি, রকেট প্রচণ্ড বেগ নিয়ে সাই করে উপরের দিকে যায়। উপরের দিকে যাওয়ার পরে এরকম ভাবে দেখবে আস্তে করে বেঁকে যায়, বেঁকে গিয়ে মনে করো যে আস্তে আস্তে ওই যে ভর খালি হয়, ভরের খালি চেম্বারগুলো নিচের দিকে ছুঁড়ে মারে। তো তারপরে এই স্যাটেলাইটটাকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেয়। কক্ষপথে পৌঁছে দেওয়ার পরে মাথায় যে ক্যাপসুলের মতো অংশটা থেকে ওটা খুলে যায়, খুলে গেলে এরকম ডানার মতো সোলার প্যানেলগুলো বের হয়ে আসে। বের হয়ে আসলে ওইটা এইভাবে পৃথিবীর চারপাশে এবার ঘুরতে থাকে। তো এইটা হচ্ছে স্যাটেলাইট। আর এই যে উৎক্ষেপণ করলাম রকেটের মাধ্যমে, তো কিভাবে উৎক্ষেপণ করা হয়, রকেট উৎক্ষেপণ, এগুলো আমরা চতুর্থ অধ্যায়ে দেখছি। ঠিক আছে, এগুলো চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তাহলে এখন আমাদের রকেট উৎক্ষেপণ করা মাথা ব্যথা না, আমাদের মাথা ব্যথা হচ্ছে রকেটটা গিয়ে বা স্যাটেলাইটটা গিয়ে পৃথিবীর চারপাশে কত বেগে, কত পর্যায়কালে, কত উচ্চতা থেকে প্রদক্ষিণ করবে, এটাই হচ্ছে আমাদের কথা। খুবই সহজ হিসাব, খুবই সহজ হিসাব। শুধু মূল জিনিসটা বুঝতে হবে। এটা হচ্ছে পৃথিবী। দেখো, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা স্যাটেলাইট, এই ধরো স্যাটেলাইটটা এই উচ্চতায়, এই স্যাটেলাইট এরকম একটা কক্ষপথে পৃথিবীর চারপাশে আবর্তিত হচ্ছে। কত বেগে আবর্তিত হচ্ছে? স্যাটেলাইটের বেগ হচ্ছে ভি বেগে এইভাবে আবর্তিত হচ্ছে। তো আমরা এখন আবর্তনকাল, বেগ, এই যে বেগ ভি, এটা বের করতে চাই। এই বেগটা ভি, এটা রৈখিক বেগ। হ্যাঁ, এর কৌণিক বেগও আছে, যেহেতু ঘুরতেছে তার অবশ্যই কৌণিক বেগ আছে। সহজ হিসাব, এটা বৃত্তাকার গতি, কৌণিক গতি। তো কৌণিক গতির ক্ষেত্রে রৈখিক বেগ থাকে? তো থাকে না। বৃত্তাকার গতির ক্ষেত্রে, কৌণিক গতির ক্ষেত্রে রৈখিক রাশিগুলো তো অবশ্যই থাকে। তাহলে বৃত্তাকার গতি এর আমরা ভি বের করতে চাই, রৈখিক বেগ ভি।
তারপরে কত উচ্চতায় থেকে আবর্তন করতেছে এইচ, একবার ঘুরে আসতে কত সময় লাগবে পর্যায়কাল টি, তারপরে কৌণিক বেগ, এগুলো আমরা বের করব, কৌণিক বেগ ওমেগা, ঠিক আছে, এগুলো আমরা বের করতে চাই। তাহলে এইবার হিসাব নিকাশটা কিভাবে করা যায় শোনো। পৃথিবীর চারপাশে স্যাটেলাইট ঘুরতেছে, পৃথিবীর ভর এম, স্যাটেলাইটের ভরটা ছোট হাতের এম। পৃথিবীর চারপাশে এই স্যাটেলাইটটা একটা নর্মালি উপবৃত্তাকার কক্ষপথ, তো যাই হোক উপবৃত্তাকার হোক আর বৃত্তাকার হোক কক্ষপথে পরিভ্রমণ করতেছে। এইবার তুমি বলো তো কক্ষপথে পরিভ্রমণ করতে গেলে কি লাগবে? কি লাগবে? হ্যাঁ, কেন্দ্রমুখী বল লাগবে, সেন্টিপিটাল ফোর্স লাগবে, তাই না? কেন্দ্রমুখী বল ছাড়া কোনো বস্তু বৃত্তার পথে ঘুরতে পারবে না। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, তাহলে অবশ্যই কেন্দ্রমুখী বল আছে। হ্যাঁ, কেন্দ্রমুখী বল কেউ না কেউ যোগান দিবে। কেন্দ্রমুখী বলের যোগান এমনি এমনি পাওয়া যায় না, কোনো না কোনো বল কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয়, কেউ না কেউ দিবে যোগান। প্রশ্ন হচ্ছে কে দিবে? পৃথিবী, সূর্য এবং পৃথিবী, এদের মধ্যে যে মহাকর্ষ বলটা আছে, এই যে এটা হচ্ছে সূর্য আর এই হচ্ছে পৃথিবী, তাহলে সূর্য পৃথিবীকে টানতেছে না, এই যে কেন্দ্রের দিকে বল দিয়ে টানতেছে না, মহাকর্ষ বল এফজি, এই মহাকর্ষ বলই ঘোরার জন্য কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, দ্যাট ইজ এফসি। বুঝলা? কেউ যদি তোমাকে বলে এই মহাকর্ষ অধ্যায়ের সূত্রটা লিখো তো, মহাকর্ষ অধ্যায়ের সূত্রটা, অনেকে বলতে পারে ভাই এফ ইকুয়াল টু জি এম1 এম2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমি দ্বিমত করছি না, হ্যাঁ এটাও মহাকর্ষ বলের সূত্র, মহাকর্ষ অধ্যায়ের সূত্র, এটাও মহাকর্ষ অধ্যায়ের সূত্র। কেউ যদি তোমাকে বলে মহাকর্ষ অধ্যায়ের সূত্রটা বলো, তাহলে ফার্স্ট প্রায়োরিটি কে পাবে জানো? এটা। মহাকর্ষ অধ্যায়ের সূত্র আসলে এফসি ইকুয়াল টু এফজি। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, ঠিক একইভাবে পৃথিবীর চারপাশে এই স্যাটেলাইট ঘুরতেছে। তাহলে ঘুরতে গেলে কেন্দ্রমুখী বল লাগবে না? অবশ্যই লাগবে। এই কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? কেন্দ্রের দিকে, এই যে কেন্দ্র, কেন্দ্রের দিকে এই কক্ষপথ, কক্ষপথের কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল লাগবে। এই কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিবে? কেন্দ্রমুখী বলের যোগান দিবে হচ্ছে পৃথিবী এবং এই স্যাটেলাইটের মধ্যকার মহাকর্ষ বল যোগান দিবে। আমার প্রশ্ন হচ্ছে পুরোটাই কি যোগান দিবে? ধরো মহাকর্ষ বলের পকেটে আছে, ধরো মহাকর্ষ বল এফ জি, তার পকেটে আছে ধরো 100, তো বুঝলাম এফসি কেন্দ্রমুখী বল এফসি এর মানে এফজি কেন্দ্রমুখী বল এফসি এর যোগান দিবে। এফসি মানে কি? এম ভি স্কোয়ার বাই আর, তাই তো? এর যোগানটা দিবে। তো মহাকর্ষ বলের পকেটে আছে 100, তো পুরোটা দিয়ে দিবে, মানে আমরা এখানে লিখতেছি এফসি সমান সমান এফজি, পুরোটা। এমন তো হইতে পারতো যে মহাকর্ষ বলের যোগান, মহাকর্ষ বলের থেকে কেন্দ্রমুখী বলের যোগান আসবে, কেন্দ্রমুখী বলের যোগান লাগবে 60, তাহলে মহাকর্ষ বল 60 দিবে আর বাকি 40 থাকবে। হইতে পারে না এটা? বলো এটা কি হইতে পারে? না, এটা হইতে পারে না। এটা হইলে ওই স্যাটেলাইট আর ওই কক্ষপথে ঘুরতে থাকতো না, ওই স্যাটেলাইট একদিন এসে তোমার মাথায় পড়তো। যদি এটা হইতো তাহলে স্যাটেলাইট এসে মাথায় পড়তো কেমনে? কেমনে স্যাটেলাইট এসে মাথায় কেন পড়তো? দেখো এই যে পৃথিবী, তার ব্যাসার্ধ আর, এটা এইচ, এই যে স্যাটেলাইটটা আছে, এই হচ্ছে স্যাটেলাইটটা। এবার খুব মনোযোগ দিয়ে শোনো, স্যাটেলাইটটা ঘুরতেছে, এই পথে ঘুরতেছে স্যাটেলাইটটা। তো ঘুরতে গেলে স্যাটেলাইটের ভর এম, স্যাটেলাইটটার ভর এম, তাহলে ঘুরতে গেলে কেন্দ্রমুখী বল এফসি লাগবে। ইয়েস, অবশ্যই লাগবেই। এফসি যেটা লাগবে সেটা হচ্ছে এর ভর এম, বেগ, যে বেগে ঘুরতেছে, যে বেগ ভি, তাহলে এম ভি স্কোয়ার আর, আর মানে কিন্তু আর প্লাস এইচ আর কি, ছোট হাতের আর, সেই আরটা কিন্তু কক্ষপথের ব্যাসার্ধ, আর প্লাস এইচ। তো যাই হোক আর প্লাস এইচ বা আর বললাম আমি, এটা লাগবে। তো ধরো এটা লাগবে কত? এটা লাগবে হচ্ছে ধরো 80। এবার এই পৃথিবী এবং স্যাটেলাইট, এদের মধ্যে যে মহাকর্ষ বলটা আছে, এদের মধ্যকার যে মহাকর্ষ বলটা আছে, এই মহাকর্ষ বল এফ জি হচ্ছে ধরো 100। তাহলে মহাকর্ষ বল কেন্দ্রমুখী বলের যোগান দিবে, কেন্দ্রমুখী বলে লাগবে কত? লাগবে হচ্ছে 80। তাহলে দিয়ে দিল যোগান, তাহলে মহাকর্ষ বলের থাকলো কত? মহাকর্ষ বলের থাকলো কত বলো তো? পকেটে থাকলো কত? আমার পকেটে 100 টাকা আছে, আমি তোমার 80 টাকা দিলাম, তাহলে আমার পকেটে থাকলো কত? 20 টাকা। তো 20 টাকা আছে কিন্তু এখন। তাহলে মহাকর্ষ বল এবার তার ওই আছে, এই জিনিসটা দেখাবে আছে, তাহলে তখন এই পৃথিবী ওকে মহাকর্ষ বলে আস্তে আস্তে টানতেও থাকবে। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান পাইছে, ঘুরতে থাকবে, আর
ওই যে 20 একক আছে সেটা দিয়ে আস্তে আস্তে টানতেও থাকবে কিন্তু। তাহলে ব্যাপারটা কী হবে জানো, তখন এইটা এরকম ঘুরতে ঘুরতে, এটা স্যাটেলাইটটা এরকমভাবে ধরো ঘুরতে 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 এইভাবে এসে একসময় ঠাস করে পৃথিবীর পৃষ্ঠে পড়বে, ঠাস করে একসময় পৃথিবীর পৃষ্ঠে এসে পড়বে। যেমন আমি তোমার এই প্রশ্ন করি, তুমি উত্তর দাও। এই যে পৃথিবীর চারপাশে স্যাটেলাইট ঘুরতেছে, বা চাঁদের কথাই চিন্তা করো, পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরতেছে না? আচ্ছা, চাঁদকে যা প্রশ্ন করবো সেই অনুযায়ী উত্তর দিবা। চাঁদকে পৃথিবী মহাকর্ষ বলে টানতেছে না? হ্যাঁ, টানতেছে তো। তাহলে চাঁদের ভর তো ছোট, পৃথিবীর ভর তো বেশি। তো পৃথিবী চাঁদকে ধরে টেনে পৃথিবীর পৃষ্ঠে এনে ফেলার কথা, তো ফেলে না কেন? সেই জন্ম থেকে চাঁদকে যেখানে দেখতেছি চাঁদ ওইভাবে একইভাবে ঘুরে যাচ্ছে। কাহিনী কি? কাহিনী হচ্ছে বেগ আছে, বেগ আছে। চাঁদ ঘুরতেছে, চাঁদের কেন্দ্রমুখী বল লাগবে, কেন্দ্রমুখী বল লাগবে ধরো 100। তাহলে পৃথিবী এবং চাঁদের মধ্যকার যে আকর্ষণ বলটা আছে, এই আকর্ষণ বলটা কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে দিছে, যোগান দিয়ে দিছে বিধায় এখন আসলে আকর্ষণ বল আর নাই। কেন? কারণ ওই আকর্ষণ বলটা কেন্দ্রমুখী বলের যোগানে খরচ হয়ে গেছে। এই কারণে যে পৃথিবী তার কেন্দ্রের দিকে চাঁদকে টেনে নিয়ে আসবে, এই টেনে নিয়ে আসার যে বলটা, সেই বলটা অলরেডি mv²/r খরচ করে দিছে। বুঝতে পেরেছো কথা? যদি এমন হইতো পুরোটা যদি খরচ না করতো তাহলে কি হইতো? ধরো কিছুটা দিছে, 80 নিউটন দিছে, 20 এখনো আছে, তাহলে চাঁদকে তখন ঘুরাইতো, পৃথিবীর চারপাশে ঘুরাইতো, আবার একটু একটু করে টানতো, পৃথিবী ঘুরাইতো, আবার একটু একটু করে কাছে টানতো। চাঁদ ঘুরতে 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 একসময় তোমার মাথায় এসে পড়তো। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই যে স্যাটেলাইট, চাঁদ আসতেছে না, তারপরে এই যে স্যাটেলাইট, এই স্যাটেলাইট আসছে না, ঘুরতেছে, ওই কক্ষপথে থেকে ঘুরছে, তার মানে মহাকর্ষ বল যা পুরাটুকুই কেন্দ্রমুখী বলের যোগান দিছে। এটাই আমাদের বুঝতে হবে যে পুরাটুকুই কেন্দ্রমুখী বলের যোগানে খরচ হয়েছে। তাহলে আসো, এইটুকু বুঝলেই তো কাজ শেষ। এবার আসুন ডেরিভেশন। তাহলে এই অধ্যায়ের সূত্র হচ্ছে এফসি ইকুয়াল টু এফজি। এই অধ্যায়ের সূত্র কি? এই অধ্যায়ের সূত্র হচ্ছে এফসি ইকুয়াল টু এফজি। এফসি ইকুয়াল টু এফজি। এফসি মানে কি? কেন্দ্রমুখী বল। mv²/r, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে সেটা হচ্ছে r+h। এফজি, জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব, r+h²। স্যাটেলাইটের ভর দুই পাশ থেকে বাদ, ছোট এম। আমাদের দরকার বেগ ভি, তাহলে বেগ ভি ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r+h, একটা এখানে দুটো, তাহলে কাটাকাটি করে r+h। এটা হচ্ছে v² ইকুয়াল টু এটা, তাহলে ভি ইকুয়াল টু হবে √, এটা ভি ইকুয়াল টু হবে √, এটা। তাহলে এই হচ্ছে আমাদের মুক্তিবেগ ভি। এটা হচ্ছে আমাদের মুক্তিবেগ ভি। এবার যেখানেই দেখবা জিএম, সেখানে চোখ বন্ধ করে g², জি ইকুয়াল টু gm/r²। তাহলে অতএব বড় জি বড় এম ইকুয়াল টু ছোট জি r²। ঠিক আছে, জিএম, এই জিএম ইকুয়াল টু gr²। তাহলে অতএব ভি ইকুয়াল টু gm gr² ডিভাইডেড বাই r+h, ডিভাইডেড বাই r+h। দুটো সূত্র। আর ভাই দুটোই কি মাথায় রাখা লাগবে? হ্যাঁ লাগবে। কেন লাগবে? কেন লাগবে? কারণ অনেক সময় পৃথিবীর ভর দেওয়া থাকবে কোশ্চেন। এই অধ্যায়ের একটা নিয়ম আছে। নিয়ম কি? প্রশ্নে যে তথ্য দেওয়া থাকবে চেষ্টা করতে হবে সেই তথ্য কাজে লাগানোর। প্রশ্নে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্য কাজে লাগানোর চেষ্টা করতে হবে। পৃথিবীর ভর দেওয়া থাকলে এটা, আর যদি ভর দেওয়া না থাকে, ধরো অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, তাহলে এটা। অনেকে মনে করতে পারে ভাই ধরেন অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, আমি এটা দিয়ে করবো না। কেন করতে পারবে না? কেন? অভিকর্ষ ত্বরণের মান এটা 9.8 দেওয়া থাকবে, 9.8 ওর দেওয়া থাকবে, তোমার কে বললো 9.6 হতো দেওয়া থাকতে পারে, তাই না? আন্দাজে একটা মান তো মানে প্রশ্নে দিয়ে দিবে, যে মান দিয়ে দিবে ওই মান দিয়ে করতে হবে। তাহলে এই অধ্যায়ের নিয়মটা কিন্তু নিতান্তই ধরো কিছু দেওয়া নাই, তখন তুমি মুখস্থ ধরে নিতে পারো। ঠিক আছে, নিতান্তই তুমি ধরো কিছু দেওয়া নাই, তখন তুমি ধরে নিতে পারো, বাট সবসময় কিন্তু ধরে নেওয়া যাবে না। প্রশ্নের যে তথ্য সেই তথ্য। তাহলে যেখানেই দেখবা জিএম, চোখ বন্ধ করে সেখানেই বসাই দিবা gr²। বেগ গেল। এইবার আমরা চাই পর্যায়কাল। ওকে, কৃত্রিম উপগ্রহের বেগ গেল, এবার কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। পর্যায়কাল বের করব। পর্যায়কাল টি। টি কিসের মধ্যে আছে? টি আছে ওমেগার মধ্যে।
দেখো বৃত্তাকার পথ, এই যে পৃথিবী তার ব্যাসার্ধ আর, এটা এইচ উচ্চতা, স্যাটেলাইট এম ভরের স্যাটেলাইট ভি বেগে ঘুরছে, ভি বেগে বৃত্তাকার পথে ঘুরছে। আমরা পর্যায়কাল চাই, পর্যায়কাল আছে কৌণিক বেগ ওমেগার মধ্যে। আমরা জানি বৃত্তাকার গতির ক্ষেত্রে ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, ঠিক আছে, ছোট হাতের আর। এই আর হচ্ছে ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা মানে 2π/t, 2π/t, আর আর কক্ষপথের ব্যাসার্ধ আর, আর মানে আর প্লাস এইচ, আর মানে আর প্লাস এইচ। পর্যায়কাল টি বের করতে হবে, তাহলে টি ইকুয়াল টু 2π/v ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে পর্যায়কালের একটা সূত্র, বাট এই সূত্রটা অনেক বইতে বক্স করা আছে, বাট আমরা এটাকে, ঠিক আছে, এটাকে আমরা বক্স করব না, এটাকে আমাদের বক্স করব না। কেন করব না? কারণ এটা দিয়ে তুমি ডিরেক্ট পর্যায়কাল বের করতে পারো না, ঠিক আছে, এটা দিয়ে তুমি ডিরেক্ট পর্যায়কাল বের করতে পারবে না। কারণ এটা দিয়ে পর্যায়কাল বের করতে গেলে আগে তোমার ভি বের করা লাগবে। এই সূত্র দিয়ে, দেখো ভি আছে, এই সূত্র দিয়ে ভিটা বের করা লাগবে, এই দেন ভি এর মানটা নিয়ে এখানে বসাইলে পরে পর্যায়কালটা পাবা। তো আমি চাই এত কাহিনী করার কি দরকার রে ভাই, আমি একবারে করতে চাই। ওকে, তাহলে এই যে একবারে করার জন্য, একবারে করার জন্য টি ইকুয়াল টু 2π ভি, আর এই ভি মানে ওই যে আগের পৃষ্ঠা থেকে জিএম ডিভাইডেড বাই আর প্লাস এস, আর এখানে আর প্লাস এস। তাহলে অতএব টি ইকুয়াল টু, দেখো তো কি হয়, 2π√/gm, ঠিক আছে, 2π/√/gm। আর দেখো আর প্লাস এইচ তার পাওয়ার রুট, তো এইটা যখন উপরে যাবে, অলরেডি আর প্লাস এইচ একটা আছে, আবার নিচে দেখো -1/2, এটা উপরে যাবে, আর প্লাস এইচ টু দি পাওয়ার 1/2 হবে, বুঝো, 2π/√/gm, আর এখানে √আর প্লাস এইচ, তাহলে ভগ্নাংশের নিচে আছে, তাহলে আর প্লাস এইচ টু দি পাওয়ার -1/2, এটা আবার লাভ দিয়ে উপরে চলে গেলে হাফ। এবার 1 এবং হাফ, 1 এবং হাফ মানে 1 প্লাস হাফ মানে 3/2, তাহলে একবারে লিখে দিব আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। আশা করি তুমি বুঝছো, কারণ তুমি এখন বড় হইছো, ইন্টারে পড়ো, তাই না? তাহলে তোমার তো বুঝতে হবে এটা। ঠিক একইভাবে এই সূত্রের আবার একটা ডুপ্লিকেট ফরম্যাট আসবে, এই সূত্রের একটা টি ইকুয়াল টু, এই সূত্রের আবার একটা ফরম্যাট টি ইকুয়াল টু হবে 2π/√/gm, 2π/√/gm, এই যে আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2, তাহলে যেখানে জিএম সেখানে জি আর স্কোয়ার, আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। এই হচ্ছে একটা সূত্র, বোঝা গেছে দাদা? বুঝতেছি না, কি বুঝো নাই? এই হিসাব বুঝো নাই? হাই হাই, এটা বুঝো নাই? এই লাইন থেকে এই লাইন বুঝো নাই? ও আচ্ছা, টি ইকুয়াল টু 2π√/gm √আর প্লাস এইচ, বুঝছো? এবার বুঝছো? আশা করি এবার বুঝছো, ইন্টু আর প্লাস এইচ। এবার 2π√, এইটা মানে 2π√/gm √আর প্লাস এইচ, √আর প্লাস এইচ, আর ওই আর প্লাস এইচ তো আছে, বুঝছো? বুঝতে পারছো? এই আর প্লাস এইচ এর পাওয়ার 1/2, 1/2, আর এটা 1, তাহলে 1/2 প্লাস 1 মানে 3/2। আজকের ক্লাসটা কেমন যেন লাগতেছে, সব ক্লিয়ার না? কি বলো, মাথা ঝাড়া দাও। আজকের ক্লাসটা সবচেয়ে সহজ ক্লাস, আজকের ক্লাসটা যতগুলো ক্লাস করছি তার মধ্যে সবচেয়ে সহজ ক্লাস আজকেরটা। সূত্র, ওকে, তাহলে পর্যায়কাল ডান। এইবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে উচ্চতা নির্ণয়, স্যাটেলাইটের উচ্চতা নির্ণয়। উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা, এই উচ্চতা, এই উচ্চতাটা নির্ণয় করব। অলরেডি এটা নির্ণয় হয়ে গেছে রে ভাই, অলরেডি ডান। এই যে এই সূত্র বলো বা এই সূত্র বলো, এর মধ্যেই তো এইচ নির্ণয় হয়ে গেছে। তো এইচ এর জন্য সূত্রটা লিখতে হবে। তো তোমার যদি বলি এখান থেকে এইচ এর সূত্রটা বলো আমারে, দেখো তো, টি ইকুয়াল টু, এই সূত্রটাই লিখি, 2π√/gm আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। আমাদের দরকার এইচ, তাহলে এর মাথা থেকে আগে 3/2 সরাও, এর মাথায় আছে 3/2, ওইটারে আগে সরাও, তাহলে বর্গ করো তো আগে, টি স্কোয়ার 2 বর্গ 4, পায়ের বর্গ পাই স্কোয়ার, √/gm, রুট চলে গেল জিএম, আর প্লাস এইচ
3/2 তার বর্গ করো, বর্গ করলে 2 2 কাটে, বুঝছো? এর বর্গ করো, তাহলে বর্গ করলে কি থাকে? কিউব থাকে। এবার এই আর প্লাস এইচ কিউব, আমাদের দরকার এইচ এর মান, তাহলে আর প্লাস এইচ কিউব এইটা ইকুয়াল টু জিএম টি স্কোয়ার, ডিভাইডেড বাই 4π²। এটা সমান সমান জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π²। আমাদের দরকার এইচ, তাহলে এর মাথা থেকে আগে কিউব সরাও, তাহলে আর প্লাস এইচ এইটা ইকুয়াল টু জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π²। বলো কি হবে? 1/3। কি লাগবে? এইচ লাগবে, আর ওই পাশে পাঠাই দিলে কাজ শেষ। সূত্রগুলো বড় বড়, এটা আমি স্বীকার করতেছি, কিন্তু সহজ জিনিস। সূত্র লিখতে লিখতে দেখবা মুখস্থ হয়ে গেছে। জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π² টু দি পাওয়ার 1/3, জিএম টি স্কোয়ার 4π² টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এই তাহলে এই হচ্ছে একটা সূত্র। সূত্র দুটো দুটো করে, তাহলে বলো তো এর মতো আর একটা সূত্র কি হবে? এত জটিল জটিল কেন? কই জটিল জটিল, এটাই তো সহজ, এটাই তো সহজ। এইচ ইকুয়াল টু যেখানেই দেখবো জিএম সেখানে এই জিআর স্কোয়ার, জিএম এর জায়গায় জিআর স্কোয়ার, তাহলে জিআর স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π² টু দি পাওয়ার 1/3 মাইনাস আর, টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এই দুটো দুটো করে সূত্র। তাহলে মূল সূত্র তিনটা, একটা বেগের সূত্র, একটা পর্যায়কালের সূত্র, আর একটা হচ্ছে উচ্চতার সূত্র। বেগের সূত্র, পর্যায়কালের সূত্র, আর একটা হচ্ছে উচ্চতার সূত্র। আজকের ক্লাসটা কেমন জানি মাথার প্যাচগুলো খুলে যাচ্ছে। হ্যাঁ, গুড, মাথার প্যাচগুলো খুলে যাচ্ছে, গুড, ভেরি গুড। তাহলে হয়েছে তিনটা সূত্র, ডান, সবাই বুঝছি। তাহলে স্যাটেলাইটের সূত্রগুলা হয়ে গেল, এই তো সূত্র। এবার আমাকে বেগ বের করতে বললে এই যে এটা দিয়ে বেগ, পর্যায়কাল বের করতে বললে পর্যায়কাল, উচ্চতা বের করতে বললে এইটা। এবার কথা হচ্ছে ভাই আমি যদি কৌণিক বেগ বের করতে বলি আমি কি কোনো সূত্র মুখস্থ রাখবো? না। তাহলে কি কৌণিক বেগ বের করতে পারবো না? পারবো। কেমনে? ভি ইকুয়াল টু ওমেগা আর ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, আর এর জায়গায় বসবে আর প্লাস এইচ, আর ভি এর মান তো জানি। বুঝছো? তুমি যে কোনো রাশি বলো, দেখো আমি বের করে দিচ্ছি। তুমি যদি বলো ভাই কৌণিক ভরবেগ বের করেন, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু এম ভি আর, এম ওই যে ভি এর সূত্র জানি, ভি এর সূত্রটা জানি, আর আর এর জায়গায় বসবে আর প্লাস এইচ। তাহলে আলাদা আলাদা করে সূত্র মুখস্থ করবো না, সূত্র তিনটা। এইচ এর সূত্র, টি এর সূত্র, ভি এর সূত্র, এইচ এর সূত্র, টি এর সূত্র, ভি এর সূত্র, এর বাইরে কোনো সূত্র নাই, এর বাইরে কোনো সূত্র নাই। আর যাই বের করতে বলুক আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। এবার আসো আরেকটা জিনিস, স্যাটেলাইটের শক্তি, স্যাটেলাইটের শক্তি। আসো, স্যাটেলাইটের শক্তি আজকে বেশিক্ষণ পড়াবো না, পায়ে ব্যথা করতেছে খুব। স্যাটেলাইটের শক্তি বের করব। পৃথিবী ভর এম, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা এইচ, এইচ উচ্চতায় এই যে স্যাটেলাইটটা আছে এখানে, এই যে স্যাটেলাইট, স্যাটেলাইটের ভর এম। বলো স্যাটেলাইট যে ঘুরতেছে স্যাটেলাইটের বেগ ভি আছে না? স্যাটেলাইটের বেগ ভি আছে কিনা? আছে। তাহলে স্যাটেলাইটের বেগ যদি ভি থাকে, স্যাটেলাইটের ভর আছে এম, তাহলে তার গতিশক্তি আছে। আর পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আছে, সুতরাং তার বিভব শক্তি আছে। আমরা সেই গতিশক্তি বিভব শক্তিগুলো বের করতে চাই, গতিশক্তি বিভব শক্তি বের করতে চাই। তাহলে আসো প্রথমে দেখি গতিশক্তি, স্যাটেলাইটের গতিশক্তি। গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। স্যাটেলাইটের বেগ ভি। এবার খাতা উল্টে দেখো তো বেগ ভি এর সূত্র কি লিখছো? রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। তুমি লিখছো, খাতা দেখো, এটার বর্গ কোত্থেকে পাইলাম? এই যে এখান থেকে, এখান থেকে, এটা হচ্ছে ভি। তাহলে এর যদি বর্গ করি, বর্গ করে সাজায় লিখছি একবারে, বড় জি বড় এম, বড় জি বড় এম ছোট এম, আর ডিভাইডেড বাই নিচে 2 ইন্টু আর প্লাস এইচ। এইটাই হচ্ছে গতিশক্তির সূত্র, কাইনেটিক এনার্জি। তাহলে অতএব কাইনেটিক এনার্জি দুটো সূত্র একবারে লিখবো, জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই 2 আর প্লাস এইচ। যেখানেই দেখবা জি এম সেখানেই চোখ বন্ধ করে জি আর স্কোয়ার। বড় জি বড় এম মানে ছোট জি আর স্কোয়ার।
ছোট হাতের এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। যেখানেই দেখবা বড় জি বড় এম, সেখানেই চোখ বন্ধ করে ছোট জি আর স্কয়ার। বুঝে গেছে? এটা হচ্ছে গতিশক্তি। এইবার আসো বিভব শক্তি, স্যাটেলাইটের বিভব শক্তি। তাহলে বিভব শক্তি ইপি। ইপি বিভব শক্তি আছে কিনা? অবশ্যই বিভব শক্তি আছে। এই পয়েন্টে বিভব শক্তি, তাহলে পৃথিবীর ভর এম, তার থেকে কত দূরত্ব আর প্লাস এইচ। বিভব শক্তি সূত্র মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর। এই আরটা হচ্ছে আর প্লাস এইচ, তাহলে মাইনাস জি বড় এম ছোট এম আর এর জায়গায় আর প্লাস এইচ। এই তো বিভব শক্তির সূত্র। তাহলে অতএব বিভব শক্তির দুটো সূত্র একসাথে করে লিখে দিই, মাইনাস বড় জি বড় এম ছোট এম আর প্লাস এইচ এবং মাইনাস জি আর স্কোয়ার ছোট এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই হচ্ছে আমাদের দুটো সূত্র। ওকে, এবার আসো মোট শক্তি। বিভব শক্তি আর গতিশক্তির যোগফল হচ্ছে মোট শক্তি। মজার ব্যাপার কি জানো? দেখো শক্তি দুইটার ফরম্যাট কিন্তু একই রকম আসছে। এটার ফরম্যাট একই রকম আসছে। বিভব শক্তি ঋণাত্মক, গতিশক্তি ধনাত্মক। এবার এই দুইটা যোগ করলে মোট শক্তি আসবে। আচ্ছা, মোট শক্তি আসার আগে হিসাব করার আগে তুমি আমারে বলো তো, মোট শক্তিটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? কি হওয়া উচিত? ধনাত্মক নাকি ঋণাত্মক হওয়া উচিত মোট শক্তিটা? একজন বলছে পজিটিভ, একজন বলছে শূন্য হওয়া উচিত। ভাই শূন্য যদি হইতো তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরতো না, চলে যাইতো। তাহলে স্যাটেলাইটটা মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে থাকতেছে, মধ্যে থেকে ঘুরছে, তাহলে স্যাটেলাইটটা বদ্ধ নাকি মুক্ত? মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আবদ্ধ না, তাহলে অবশ্যই শক্তি ঋণাত্মক হওয়া উচিত। তাহলে ঋণাত্মক হওয়া উচিত, দেখি ঋণাত্মক হয় কিনা, করে দেখি, মোট শক্তি বের করে দেখি। তাহলে টোটাল এনার্জি, মোট কাইনেটিক এনার্জি, মানে মোট এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, ইকে প্লাস ইপি। ইকে জি বড় এম ছোট এম 2 আর প্লাস এইচ, আর ইপি মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই শুধু আর প্লাস এইচ। দেখো এবার খুব ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে হাফ জি এম এম আর প্লাস এইচ, জি এম এম আর প্লাস এইচ। এখানে হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ, হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ। তাহলে মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। এটা হাফ মাইনাস ওয়ান, তাহলে হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ। তাহলে এইটাই হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি, মোট শক্তি। তাহলে মোট শক্তির যদি আরেকটা সূত্র লিখি তাহলে কি দাঁড়াবে? মোট শক্তি ই ইকুয়াল টু মাইনাস বড় জি বড় এম ছোট এম 2 ইন্টু আর প্লাস এইচ ইকুয়াল টু মাইনাস জি এম এর জায়গায় জি আর স্কোয়ার, তাহলে জি আর স্কোয়ার এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। বুঝতে পেরেছ? এবার শোনো, শক্তির কয়টা সূত্র শিখছি? 3টা। বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তি। যে ভাই সূত্র মনে থাকে না, অনেক কষ্ট সূত্র মনে রাখা। শোনো, সূত্র মনে রাখতে হবে না। কে বলছে তোমার মনে রাখতে? ভুলে যাও, এক্ষুনি ভুলে যাও। এবার চোখ বন্ধ করে দেখো, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, আর ভি ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। শেষ, এই তো হয়ে গেল গতিশক্তি। বিভব শক্তি মনে রাখা লাগে না তো। বিভব শক্তি মাইনাস জি এম এম বাই আর জায়গায় আর প্লাস এইচ, হয়ে গেল। এবার দুইটা যোগ করব, তাহলে গতিশক্তি হচ্ছে এই পাশে প্লাস হাফ আর বিভব শক্তি মাইনাস ওয়ান। প্লাস হাফ আর মাইনাস ওয়ান যদি যোগ করা হয় তাহলে মাইনাস হাফ, তো মাইনাস হাফ 1/2 জি এম এম নিচে আর প্লাস এইচ, হয়ে গেল। তারপরেও যদি মনে করো যে ভাই হচ্ছে না, তারপরেও হচ্ছে না, তাহলে একটা কাজ করবা, তোমার
গতিশক্তির সূত্র তুমি ভুলে যাও, মনে রাখতে হবে না। বিভব শক্তি ভুলে যাও, মনে রাখতে হবে না। তুমি মোট শক্তির সূত্রটা মাথায় রাখবা, যে মাইনাস জিএমএম বাই টু আর প্লাস এইচ, মাইনাস জিএমএম বাই টু আর প্লাস এইচ, মোট শক্তির সূত্রটা মাথায় রাখবা। তারপরে দুইটা বাংলা কথা মাথায় রাখবা, তারপরে দুটো বাংলা কথা। এক নম্বর বাংলা কথা হচ্ছে বিভব শক্তি মোট শক্তির দ্বিগুণ। ঠিক আছে, বিভব শক্তি মোট শক্তির দ্বিগুণ, মোট শক্তির দ্বিগুণ, বিভব শক্তি মোট শক্তির দ্বিগুণ, এটা মাথায় রাখবা। এবার আসো, এটা বিভব শক্তি, সরি মোট শক্তি, এরা 2 দিয়ে গুণ দাও তো। একে যদি 2 দিয়ে গুণ দাও তাহলে 2 2 কাটাকাটি, তাহলেই তো বিভব শক্তি মাইনাস জিএমএম বাই আর প্লাস এইচ। তাহলে বিভব শক্তি মোট শক্তির দ্বিগুণ, মোট শক্তি বের করে 2 দিয়ে গুণ করে দেবা। এবার আরেকটা কথা, সেটা হচ্ছে গতিশক্তি মোট শক্তির সমান কিন্তু ধনাত্মক। গতিশক্তি মোট শক্তির সমান কিন্তু ধনাত্মক, যাচাই করো। দেখো বিভব শক্তি মানে গতিশক্তি আর মোট শক্তি, এই দুইটা সূত্র সেম। মোট শক্তি মাইনাস জিএমএম বাই টু আর প্লাস এইচ, এরও দেখো জিএমএম বাই টু আর প্লাস এইচ। কিন্তু গতিশক্তি, এটা তো আমরা বুঝি যে গতিশক্তি ধনাত্মক। তাহলে কোনো স্যাটেলাইটের যদি মোট শক্তি হয় মাইনাস 1000 জুল, তাহলে তার বিভব শক্তি মাইনাস 2000 জুল, আর গতিশক্তি প্লাস 1000 জুল। বুঝলা? মোট শক্তি যদি এটা হয় তাহলে গতিশক্তি হবে, বিভব শক্তি হবে দ্বিগুণ, আর গতিশক্তি হবে সমান কিন্তু ধনাত্মক। তাহলে এইভাবে শর্টকাটে বুঝবা, এগুলো এমসিকিউর জন্য খুব কাজে দেবে। ঠিক আছে, ওকে। এবার আসো শক্তির একটা গ্রাফ আঁকবো, ইপি মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, ইকে জিএমএম ডিভাইডেড বাই টু আর প্লাস এইচ, আর ই মাইনাস জিএমএম ডিভাইডেড বাই টু আর প্লাস এইচ। তাহলে দেখো জিএমএম কনস্ট্যান্ট, তাহলে মাইনাস উপরে জিএমএম কনস্ট্যান্ট, ওটাকে বললাম কে, আর আর প্লাস এইচ কে, আর প্লাস এইচ যেটা, এটাকে আর বললাম, তাহলে মাইনাস কে বাই আর। আর এটা হচ্ছে জিএমএম কে, আর নিচে হচ্ছে টু আর, তারপরে জিএমএম কে, নিচে হচ্ছে মাইনাস টু আর। এই আর এর সাথে ব্যস্তানুপাতিক, আর এর সাথে ব্যস্তানুপাতিক, আর এর সাথে ব্যস্তানুপাতিক, তিনটাই আর এর সাথে ব্যস্তানুপাতিক। হ্যাঁ মাইনাস আছে, কিন্তু ব্যস্তানুপাতিক তো, মানটা তো ইকে এর মানটা আর এর সাথে ব্যস্তানুপাতিক, ইপি এর মানটা আর এর সাথে ব্যস্তানুপাতিক, ই এর মানটা আর এর সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এবার শোনো, একটা গ্রাফ আঁকবো। গ্রাফে এটা হবে দূরত্ব আর কি, ঠিক আছে, দূরত্ব, কক্ষপথের দূরত্ব মানে আর, এই যে আর, দূরত্ব আর, ঠিক আছে। আর এখানে নিব হচ্ছে শক্তি। তাহলে গ্রাফটা কেমন হবে? তাহলে সবাই একটু বোর্ডে তাকাও, গ্রাফটা কেমন হবে বুঝো সবাই বোর্ডে। ইপি এইটা আর এর সাথে ব্যস্তানুপাতিক, আর সামনে মাইনাস। ই কে আর এর সাথে ব্যস্তানুপাতিক, এখানে ধ্রুবক হাফ আছে কিন্তু প্লাস, তার মানে দেখো একটা ব্যাপার খেয়াল করো, গতিশক্তিটা হচ্ছে ধনাত্মক, এই যে এটা হচ্ছে গতিশক্তি ধনাত্মক। তাহলে গতিশক্তি ই কে ধনাত্মক মান এবং আর এর সাথে ব্যস্তানুপাতিক, আর এর সাথে এই যেভাবে ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ইকে ইকুয়াল টু প্লাস জিএমএম ডিভাইডেড বাই যে টু আর প্লাস এইচ, এই যে টু আর প্লাস এইচটাই হচ্ছে আর প্লাস এইচের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়েছে। এবার আসো ইপি এর মানটাও আর এর সাথে ব্যস্তানুপাতিক কিন্তু মাইনাস, অর্থাৎ ঋণাত্মক দিক থেকে ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? আর এর মানটা যদি দূরত্ব যদি বাড়তে থাকে তাহলে কমতে থাকবে, তো ঋণাত্মক দিক থেকে ব্যস্তানুপাতিক। ইপি এর মানটা আর এর সাথে ব্যস্তানুপাতিক কিন্তু ঋণাত্মক দিক থেকে। এবার আসো, এইটা হচ্ছে হাফ, দেখো গতিশক্তিটা হাফ, গতিশক্তি হাফ, আর বিভব শক্তি এখানে -1। তাহলে এইটুকু যদি আমি হাফ বলি, এটা যদি হাফ হয় তাহলে 1 এত না, 1 অনেক বেশি না, -1 বুঝলা কি না বলো? এটা কত? 1/2 হাফ। তাহলে এইটুকু যদি হাফ হয় তাহলে এখানে -1, তাহলে -1 এর দ্বিগুণ হবে, -1 এর দ্বিগুণ হবে। তো সেটাই বলতে চাচ্ছি যে -1টা কি হবে, এর দ্বিগুণ হবে -1। তাহলে -1 হবে, এটা হচ্ছে -1/2,
এটা হচ্ছে -1। তাহলে এখান থেকে এই হারে ব্যস্ত অনুপাতিক, এখান থেকে এইভাবে ব্যস্ত অনুপাতিক, এইভাবে যাবে। তাহলে এটা হচ্ছে ইপি এর গ্রাফ, -GMM ডিভাইডেড বাই আর প্লাস এইচ। বুঝতে পারছো? তাহলে তুমি এবার মোট শক্তির গ্রাফটা আঁকো। মোট শক্তি এটা দেখো, এইটুকু আর এইটুকু, সরি এইটুকু আর এইটুকু সেম, শুধু এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ এর গ্রাফটা উপরের দিকে, সেম গ্রাফটা নিচের দিক দিয়ে হবে, সেম গ্রাফটা নিচের দিক দিয়ে হবে, কারণ মাইনাস মান থেকে ব্যস্ত অনুপাতিক হারে যাবে, এই যে এইভাবে যাইতে থাকবে, মাইনাস মান থেকে এই হারে যাইতে থাকবে, এইভাবে যাইতে থাকবে। তাহলে এটা হচ্ছে মোট শক্তির গ্রাফ, ঠিক আছে? এটা হচ্ছে মোট শক্তি ই এর গ্রাফ। তো একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যে কোনো পয়েন্টে তুমি একটু হিসাব করে দেখতেই পারো। ধরো আমরা যে কোনো পয়েন্টে যদি দেখাই, ধরো এই পয়েন্টটা একটু 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 ভুল হয়েছে, মানে একটু চোখের দৃষ্টিতে একটু ভুল দেখাচ্ছে। আচ্ছা, মোটামুটি চোখের আন্দাজে হইলেই হবে। তো দেখো খেয়াল করো, এই যে এইটুকু যা গতি, এইটুকু হচ্ছে মোট শক্তি ই, মোট শক্তি ই। আর এই পয়েন্টে এইটুকু হচ্ছে, সরি এইটুকু হচ্ছে কাইনেটিক এনার্জি ই কে। দেখো ই কে আর ই মান সমান, দেখো প্রায় সমান, এই যে এটা ই কে, এটা ই কে আর ই এর মানটা প্রায় সমান। তাহলে ই এর মানটা আর ই এর মানটা সেম হবে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। আর বিভব শক্তি হবে মোট শক্তির দ্বিগুণ। তাহলে মোট শক্তি এইটুকু, বিভব শক্তি এইটুকু, তাহলে তার দ্বিগুণ। দেখো এটা হচ্ছে ইপি, বিভব শক্তি মোট শক্তির দ্বিগুণ, আর গতিশক্তি মোট শক্তির মানের সমান কিন্তু ধনাত্মক। ঠিক আছে? বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, গুড, ভেরি গুড। তাহলে তোমরা বই থেকে একটু ম্যাথ প্রবলেম করে রাখবা, হ্যাঁ? বই থেকে, বোর্ড বই থেকে ম্যাথ প্রবলেম হোমওয়ার্ক, বই থেকে ম্যাথ প্রবলেম HW এটা করে রাখবা। আমরা পরের দিন স্যাটেলাইট এবং মুক্তিবেগের ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। টাটা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আজকে বেশি পড়াইলাম না, আজকে ভাবছিলাম অনেক বেশি পড়াবো, কিন্তু আমার পায়ে একটু ব্যথা করতেছে, আমি দাঁড়াই থাকতে পারতেছি না আর কি। থাক, আজকে এই পর্যন্তই থাক।